হ্যালো বন্ধুরা, চলে এলাম নতুন ভিডিও এক্সপ্লানেশন নিয়ে। সত্য ঘটনা অবলম্বনে একজন শিক্ষকের জীবন কাহিনীর উপর বেস করে 2019 সালে মুক্তি পাওয়া সুপার 30 মুভির গল্পটা বানানো হয়েছে। একজন শিক্ষক দারিদ্র 30 জন শিক্ষার্থীর জীবন পাল্টে দিয়েছিল একই সময়ের মধ্যে, কিন্তু তাদের জীবন পাল্টাতে গিয়ে শিক্ষক নিজের জীবনের সুখ, আনন্দ, প্রেম, ভালোবাসা সবকিছু বিসর্জন দিতে হয়েছিল। এবং শেষ পর্যন্ত কি হয় এই সবই জানতে পুরো ভিডিওটি দেখতে থাকুন। গল্পের শুরুতেই লন্ডনের একটি কনফারেন্সে ফুগ্গা কুমার নামের একজন ভারতীয় অ্যারোস্পেস ইঞ্জিনিয়ার বক্তৃতা দিচ্ছিল। তিনি অ্যারোস্পেস ইঞ্জিনিয়ারিং এর জন্য কঠোর পরিশ্রম করে আজকের এই অবস্থানে সে এসেছে। ফুগ্গা কুমারের বাবা একসময় খেলনা বেলুন বিক্রি করত, খুবই দরিদ্র ছিল তারা, কিন্তু তার আজকের এই সফলতার পেছনে একজন মানুষের অবদান সব থেকে বেশি। সেই মানুষটি না থাকলে আজকের অবস্থানে তিনি কখনোই আসতে পারত না। তাই ফুগ্গা কুমার সেই ব্যক্তিটির গল্প বলতে শুরু করে। সময়টা 1996, ইন্ডিয়ার পাটনা শহরে। রামনাজান কলেজে একটি প্রতিযোগিতা হয়। রামনাজান ডিবেট অ্যাওয়ার্ডের প্রথম স্থান দখল করে ফার্স্ট প্রাইজ গ্রহণ করে আনন্দ কুমার। শিক্ষামন্ত্রী আনন্দ কুমারের গলায় গোল্ড মেডেল পরিয়ে দেয়। শিক্ষামন্ত্রী সকলের উদ্দেশ্যে অনেক বড় বড় ভাষণ দেয় এবং আনন্দ কুমারের অনেক প্রশংসা করে। আনন্দ কুমার আমাদের ভারতের গর্ব। আনন্দ কুমার গণিত বিষয়ে অনেক পারদর্শী, সে অনেক জটিল জটিল ম্যাথমেটিক্স সমাধান করে ফেলে। তাই শিক্ষামন্ত্রী আনন্দ কুমারকে জীবন্ত ক্যালকুলেটর বলে আখ্যায়িত করে এবং তাকে বলে, তোমার যে কোনো সমস্যা, সামাজিক সমস্যা বা অর্থনৈতিক সমস্যা হলে আমার কাছে চলে আসবে, আমি তোমাকে সাহায্য করব। এরপর দেখি আনন্দ মেডেল জিতে সেখান থেকে দৌড়ে ছুটে যায় তার গার্লফ্রেন্ড সুপ্রিয়ার কাছে। সুপ্রিয়া নৃত্য জানে, সে ডান্স ক্লাসে ডান্স প্র্যাকটিস করছিল। এরপর ক্লাস শেষে আনন্দ সুপ্রিয়ার গলায় মেডেল দিয়ে দেয়। সুপ্রিয়া তার ফিউচার প্ল্যান সম্পর্কে জানতে চাইলে আনন্দ জানায় তাকে আরো পড়তে হবে, সে ক্যামব্রিজ অথবা অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় থেকে গণিতের উপর পিএইচডি করবে। তখন সুপ্রিয়া বলে, আরে তোমার এসব শেষ করতে না তাহলে 8 থেকে 10 বছর লেগে যাবে, সে পর্যন্ত তো আমার সৌন্দর্য নষ্ট হয়ে যাবে। আনন্দ তখন সুপ্রিয়ার সৌন্দর্যকেও গাণিতিকভাবে বিশ্লেষণ করে তাকে বোঝায়। আসলে আনন্দ সবকিছুর মধ্যে ম্যাথমেটিক্স খুঁজে বেড়ায়। সুপ্রিয়া বলে, তুমি ম্যাথমেটিক্স বেশি ভালোবাসো নাকি আমাকে? আনন্দ তখন তার হাতে একটা চিঠি তুলে দেয়, যেখানে আনন্দের সব অনুভূতি, ভালোবাসার কথা লিখেছে। আনন্দ ওখান থেকে চলে যায়। এরপর সুপ্রিয়া চিঠিটা খুলে দেখতে পায় আনন্দ চিঠির মধ্যেও তার ভালোবাসা অনুভূতিগুলো গাণিতিকভাবে ব্যাখ্যা করেছে। কিন্তু সুপ্রিয়া তো এসবের কিছুই বোঝে না। এতক্ষণে নিশ্চয়ই বুঝে গেছেন আনন্দের গণিত নিয়ে তার দক্ষতা আর আগ্রহ কতখানি। আনন্দ প্রায়ই পাটনা থেকে ট্রেনে করে বেনারসের হিন্দু বিশ্ববিদ্যালয়ের লাইব্রেরি থেকে ফরেন জার্নাল বইয়ের ম্যাথমেটিক্স সলভ করতে যেত। কিন্তু সেদিন লাইব্রেরির সুপারভাইজার আনন্দকে দেখে ফেলে আর বলে, তুমি তো এখানকার ছাত্র না, আর বাইরের কেউ এখানে এলাও না। তাই সুপারভাইজার দূর দূর করে আনন্দকে তাড়িয়ে দিচ্ছিল আর ওখানকার একজন স্টাফকে বলে, ঘাড় ধাক্কা দিয়ে ওকে বের করে দাও। কিন্তু ওই স্টাফ আনন্দের আগ্রহ দেখে বলে, তুমি যদি এই ফরেন জার্নালে তোমার লেখা কোনো আর্টিকেল প্রকাশ করতে পারো তাহলে আজীবন তুমি এই বইগুলো ফ্রিতে ঘরে বসেই পেয়ে যাবে। তখন এই বিষয়টা নিয়ে আনন্দ অনেক চিন্তা করে, যে করেই হোক ফরেন জার্নালে তাকে আর্টিকেল ছাপাতেই হবে। এরপর সে তার ব্রেইনকে কাজে লাগিয়ে গণিতের একটা জটিল ইকুয়েশন সলভ করে ফেলে, যেটা আজ পর্যন্ত কেউই সলভ করতে পারেনি। আনন্দ খুব এক্সাইটেড হয়ে পোস্ট অফিসে চলে আসে। তার আর্টিকেলটা ফরেন জার্নালে প্রকাশ করার জন্য লন্ডনে চিঠি পাঠাতে হবে। ওই পোস্ট অফিসেই আনন্দের বাবা রাজেন্দ্র কুমার পোস্টম্যান হিসেবে চাকরি করত। আনন্দ বাবাকে বলে, সে গণিতের এমন একটা জটিল ইকুয়েশন সলভ করে ফেলেছে যেটা আজ পর্যন্ত কেউ সলভ করতে পারেনি। তার এই কথাগুলো শুনে ওখানকার অন্যান্য কর্মচারী একটু ক্রিটিসাইজ করলেও বাবা আনন্দকে খুব সাপোর্ট করত, তাকে উৎসাহ দিত, কারণ সে জানতো তার ছেলে ভীষণ মেধাবী। একজন কর্মচারী আনন্দের বাবাকে বলে, এসব পোস্ট করে কোনো লাভ হবে না, কারণ রাজার ছেলেই শুধুমাত্র রাজা হতে পারে, অন্য কেউ নয়। কিন্তু আনন্দের বাবা বলে, সময় পাল্টে এখন রাজার ছেলে রাজা হয় না, রাজা সেই হয় যার যোগ্যতা আছে। বাবার এমন উত্তর শুনে আনন্দ আরো খুশি হয় এবং তার আগ্রহ আরো বেড়ে যায়। এর কয়েকদিন পরই আনন্দের বাবা পোস্ট অফিস থেকে সাইকেল নিয়ে খুব তাড়াহুড়া করে বাড়িতে ফিরে আসে আর তার স্ত্রীকে ডাকতে থাকে, কই গেলে, তাড়াতাড়ি বাইরে আসো। এরপর তার স্ত্রী আসলে খুশিতে স্ত্রীকে চুমু দেয় সে।
এই বুড়ো বয়সে এসেও তারা অনেক রোমান্টিক ছিল। আনন্দের বাবা খুশিতে চিৎকার করে বলতে থাকে আনন্দের ক্যামব্রিজ বিশ্ববিদ্যালয়ে অ্যাডমিশন হয়ে গেছে। আনন্দ যে আর্টিকেলটা লিখে পাঠিয়েছিল সেটা ওখানকার অনেক বড় বড় প্রফেসররা পড়েছে এবং তাদের কাছে এতটাই ভালো লেগেছে যে তারা নিজেরাই আনন্দকে ক্যামব্রিজ বিশ্ববিদ্যালয়ে অ্যাডমিশন হওয়ার জন্য ইনভাইট করেছে। আনন্দ এই কথা শুনে নিজের খুশি আর ধরে রাখতে পারে না। তার অনেক দিনের স্বপ্ন পূরণ হতে যাচ্ছে। এই খুশিতে আনন্দ ও তার ভাই প্রণয় মাকে সাথে নিয়ে একসাথে সবাই নাচছিল। দরিদ্র ঘরের ছেলে হয়েও আনন্দ সকলকে ছাড়িয়ে ক্যামব্রিজে অ্যাডমিশন হওয়ার সুযোগ পেয়েছে। এটা তার পরিবারের কাছে স্বপ্নের মতো ছিল। আনন্দ আবার সেই লাইব্রেরিতে গিয়ে সুপারভাইজারকে ফরেন জার্নালে প্রকাশিত হওয়া তার লেখা আর্টিকেলটা দেখায়, যেটা দেখে রীতিমতো সে অবাক হয়ে যায়। আর সেই স্টাফকে আনন্দ প্রণাম করে, যেই স্টাফ তার আর্টিকেল ছাপানোর আইডিয়াটা দিয়েছিল। এরপর একদিন এক ইভেন্টে সুপ্রিয়া তার বাবার সাথে আনন্দের পরিচয় করিয়ে দেয়। সুপ্রিয়ার বাবা বলে, তুমিই তাহলে সেই ক্যামব্রিজওয়ালা? কিন্তু আনন্দের পোশাক আশাক দেখে সে যেন কেমন নাক ছিটকাচ্ছিল। তার পোশাক আশাকের অবস্থা দেখে বলে, ক্যামব্রিজ সে তো অনেক দূর, সেই ইংল্যান্ড, ওখানে কিভাবে যাবে? তখন আনন্দ জানায় তার বাবা পিএফ থেকে অর্ধেক টাকা লোন নিয়েছে আর বাকি অর্ধেক টাকা শিক্ষামন্ত্রী দেখবে। শিক্ষামন্ত্রী মেডেল দেওয়ার সময় তাকে কথা দিয়েছিল কোনো সমস্যায় পড়লে তাকে সাহায্য করবে। তাই আনন্দের পূর্ণ বিশ্বাস ছিল শিক্ষামন্ত্রী নিশ্চয়ই তাকে হেল্প করবে। কিন্তু এরপরই যখন আনন্দ বাবাকে নিয়ে শিক্ষামন্ত্রীর সাথে দেখা করতে যায় তার বাসায়, তখন আনন্দ শিক্ষামন্ত্রীকে বলে, আমার অ্যাডমিশন হয়ে গেছে ক্যামব্রিজে, আপনি বলেছিলেন টাকা পয়সা দিয়ে আমাকে সাহায্য করবেন। কিন্তু শিক্ষামন্ত্রী বলে, টাকা না না না, এই বয়সে টাকা আর প্রেমের চক্করে একদম পুরো না। আমি অনেককে দেখেছি টাকা পয়সার চক্করে পড়ে জীবন বরবাদ হয়ে গেছে। শিক্ষামন্ত্রী আসলে জনসভায় আর মঞ্চে বড় বড় ভাষণই দিয়ে থাকে, কাজের বেলায় কিছুই না। মূল অর্থে ভালো মানুষের মুখোশ পরে সব অপকর্ম তারাই করে থাকে। শিক্ষামন্ত্রীও আনন্দের সাথে ঠিক একই কাজ করে। আনন্দ কোনো সাহায্য পায় না তার কাছে। হতাশ হয়ে বাবাকে নিয়ে ফিরে আসে। টাকার অভাবে আনন্দের স্বপ্ন যেন শেষ হয়ে যাচ্ছিল। বাবা ছেলের স্বপ্নকে বাঁচিয়ে রাখতে ক্যামব্রিজে পড়ানোর জন্য ব্যাংকে গিয়ে লোন চায়, কিন্তু ব্যাংক তাকে লোন দেয় না। বাবা ছেলেকে নিয়ে খুবই টেনশনে পড়ে যায়। বাবা হয়ে চোখের সামনে ছেলের স্বপ্ন এভাবে শেষ হয়ে যাচ্ছে, এটা সে একদমই সহ্য করতে পারছিল না। সে তার এক বন্ধুর কাছে টাকা ধার চায়, কিন্তু সেও টাকা দিতে পারে না। এরপর একদিন রাতে সবাই যখন খাবার খাচ্ছিল, ঠিক ওই মুহূর্তে আনন্দের বাবা টেনশনে হার্ট অ্যাটাক করে পড়ে যায়। আনন্দ ও তার ভাই প্রণয় দুই ভাই বাবাকে সঙ্গে সঙ্গে সাইকেলে করে হাসপাতালে নিয়ে যাচ্ছিল। ওই মুহূর্তে ঝুম বৃষ্টি হচ্ছিল, যার জন্য রাস্তায় কোনো গাড়ি ছিল না। রাস্তায় নিয়ে যাওয়ার পথেই আনন্দের বাবা মারা যায়। বাবা মারা যাওয়ার সঙ্গে সঙ্গে আনন্দের সব স্বপ্নগুলো মারা যায়। পরিবারের দায়িত্ব তার উপর এসে পড়ে। আনন্দ সুপ্রিয়ার সাথে দেখা করে বলে, আমাকে নিয়ে ভবিষ্যৎ চিন্তা করা বাদ দাও, তুমি অন্য কাউকে বিয়ে করে ফেলো। এই কথা শুনে সুপ্রিয়া খুবই কষ্ট পায় আর সে কান্না করতে থাকে। এরপর আনন্দ পরিবারের হাল ধরতে সাইকেল নিয়ে রাস্তায় রাস্তায় পাপড় বিক্রি করতে শুরু করে। বাড়ি থেকে মা আর ভাই পাপড় বানিয়ে দিত আর আনন্দ ঘুরে ঘুরে সেগুলো বিক্রি করত। এক মহিলা আনন্দের কাছ থেকে পাপড় কিনে, কিন্তু আনন্দ পাপড় দিতে গিয়ে সেটার প্রতি মায়া হয়, কারণ যেই পেপার দিয়ে পাপড় প্যাকিং করা ছিল সেটা আনন্দের ক্যামব্রিজ বিশ্ববিদ্যালয়ের অ্যাডমিশন পেপার ছিল। মহিলাটি সেই পেপার আগুনে পুড়িয়ে দেয়, তাই আনন্দ সেটা বাইরে থেকে দেখে তাকিয়ে দেখছিল। এটা সত্যিই খুবই হৃদয় বিদারক ছিল। একজন মেধাবী স্টুডেন্ট দারিদ্রতার কারণে হয়ে গেল পাপড় বিক্রেতা। আনন্দ সাইকেল নিয়ে আসার সময় অন্যমনস্ক থাকাতে হঠাৎ করে সামনে গাড়ি চলে আসাতে আনন্দ সাইকেল নিয়ে পড়ে যায়। গাড়ির মালিক গাড়ি থেকে বের হয়ে আনন্দকে বকতে থাকে, চোখে দেখিস না নাকি? কিন্তু লোকটি খেয়াল করে দেখে এ তো আনন্দ কুমার। এরপর সে কাছে গিয়ে বলে, আপনি তো আনন্দ কুমার তাই না? আনন্দ বলে, আমাকে কিভাবে চেনেন? লোকটি বলে, আপনার মতো ব্রিলিয়ান্ট গণিতবিদকে কে না চেনে? আপনি আমাকে না চিনলেও আমি আপনাকে চিনি। আপনি যখন মেডেল জিতেছিলেন তখন আমি ছিলাম ওখানে। আমার নাম লাল্লান সিং। লাল্লান সিং তাকে বলে, আপনি কেন পাপড় বিক্রি করছেন? আপনি আমার সাথে আসুন, আমি মেধাবীদের কদর করতে জানি। এরপর সে আনন্দকে গাড়িতে উঠিয়ে নিজের বাসায় নিয়ে আসে। আনন্দকে আইআইটি কলেজের ছবি দেখিয়ে বলে, এখানে লক্ষ লক্ষ মানুষের মধ্যে
একজন অ্যাডমিশন পায়। আর এখানে অ্যাডমিশন পাওয়ার জন্য বড় বড় লোকেরা লক্ষ লক্ষ টাকা খরচ করে কোচিং এর পেছনে, যাতে করে তারা চান্স পায়। আর এই কোচিং সেন্টারগুলো একটা বিশাল ব্যবসায় পরিণত হয়েছে, যেখানে অনেক রাজনীতিবিদ ব্যবসায়ীরা টাকা ইনভেস্ট করে থাকে। লালন সিং আইআইটির জন্য এক্সিলেন্স কোচিং সেন্টার খুলেছে, কোচিংটি সে চালায়। তাই আনন্দের মতো একজন ট্যালেন্টেড মানুষকে তার এক্সিলেন্স কোচিং এ পড়ানোর জন্য অফার করে, আর এই জন্য আনন্দকে সে অ্যাডভান্স হিসেবে মোটা অঙ্কের টাকা দেয়। আনন্দের এই মুহূর্তে খুবই আর্থিক সংকট ছিল, টাকা তার খুবই দরকার, তাই সে রাজি হয়ে যায়। এরপর থেকে আনন্দ কোচিং এ পড়ানো শুরু করে। এতে করে আনন্দের জীবন আস্তে আস্তে পরিবর্তন হতে থাকে। সাইকেল ছেড়ে সে এখন বাইক নিয়ে কোচিং এ আসে, মোটা অঙ্কের বেতনে সে চাকরি করে এখন। তাই আবারও সুপ্রিয়ার সাথে তার মিল হয়ে যায়। সুপ্রিয়ার বাবাও দুজনকে মেনে নিয়েছিল। আনন্দের জন্য এক্সিলেন্স কোচিং অনেক পপুলারিটি হয়ে যায়। সব স্টুডেন্টরা এখানে ভর্তির জন্য লক্ষ লক্ষ টাকা কোচিং এ জমা দেয়। এরপর একদিন একটা ইভেন্ট থেকে আনন্দ বের হয়ে আসার সময় বাইরেই ল্যাম্পপোস্টের আলোতে একটি ছাত্রকে পড়তে দেখতে পায়। তাই আনন্দ তার কাছে যায় এবং দেখে সে একটা ম্যাথ সলভ করার চেষ্টা করছে। আনন্দ তাকে বলে দেয়, এটা এভাবে সলভ না করে এভাবে করো। ঠিক তখনই ছেলেটার মালিক কাজের জন্য তাকে ডাকে, তাই ছেলেটা চলে যায়। এরপর আনন্দ রিকশায় করে চলে আসছিল, আর রিকশা চালককে বলছিল ছেলেটার পড়ার অনেক ইচ্ছে। রিকশা চালক বলে, ওই ছেলেটার কথা বলছেন? ওকে কতবার বলেছি তোমার মতো দরিদ্রদের এসব পড়াশোনা করে কোনো লাভ হবে না। আনন্দ বলে, এভাবে ভাবছেন কেন? তখন রিকশা চালক বলে, ভাবার কি আছে এখানে? যখন গরিব আদিবাসীর এক বাচ্চা ইকলাফ রাজার ছেলে অর্জুনের থেকে ভালো তীর চালাতো বলে সেই ছেলেটার কি করেছিল জানেন? সেই ছেলেটার আঙুল কেটে দিয়েছিল, কেননা রাজার ছেলে অর্জুনই যেন সবচেয়ে বড় যোদ্ধা হয় এজন্য। এখনো ঠিক সেটাই হয়ে আসছে স্যার, রাজার ছেলে রাজাই হবে। এই ধারাবাহিকতা কে পরিবর্তন করবে? রিকশা চালকের এই কথা শুনে আনন্দের মাথা ঘুরে যায়। আনন্দের বাবার কথা মনে পড়ে যায়। তখন বাবা তাকে একবার বলেছিল, রাজার ছেলে রাজাই হয় না, রাজা সেই হয় যার যোগ্যতা আছে। কিন্তু আনন্দের যোগ্যতা থাকা সত্ত্বেও শুধুমাত্র টাকার অভাবে ক্যামব্রিজ বিশ্ববিদ্যালয়ে পড়তে যেতে পারেনি। আনন্দ রিয়ালাইজ করে অনেক দরিদ্র ছেলে আছে যাদের মেধা যোগ্যতা থাকা সত্ত্বেও টাকার অভাবে ভালো কোচিং এ পড়তে পারে না, ভালো কোনো জায়গায় ভর্তি হতে পারে না। যদি এভাবেই চলতে থাকে তাহলে তো রাজার ছেলে রাজাই হবে, যোগ্যরা কখনোই সিংহাসন পাবে না। তাই আনন্দ সিদ্ধান্ত নিয়ে ফেলে যুগ যুগ ধরে চলে আসা এই ধারাবাহিকতা চেঞ্জ করে ফেলবে। আনন্দ এক্সিলেন্স কোচিং এ যাওয়া বন্ধ করে দেয়, কারণ সেখানে শুধু বড় লোকের ছেলে মেয়েরাই পড়তে যায়। আনন্দ এবার নিজে একটা কোচিং খুলবে আইআইটির জন্য। গরিব বাচ্চাদের জন্য সে ফ্রিতে পড়াবে, এমনকি থাকা খাওয়ার ব্যবস্থাও করবে সে। এজন্য আনন্দ নিজের সবকিছু বিক্রি করে দেয় এবং মাইক পোস্টার দিয়ে বিভিন্ন জায়গায় ঘোষণা দিয়ে দেয়। আনন্দের এমন মহৎ উদ্দেশ্য দেখে রঘুনাথ নামের একজন সাহসী সাংবাদিক এটা নিউজে ছাপিয়ে দেয়। যেখানে কোচিং এর নামে সবাই ব্যবসা শুরু করেছে, সেখানে আনন্দ ফ্রিতে কোচিং করাচ্ছে। আনন্দ কোচিং এর চাকরি ছেড়ে এই সিদ্ধান্ত নেওয়াতে সুপ্রিয়া এসে রাগারাগি করতে থাকে। বাবার সাথে আর কত যুদ্ধ করব আমি? এদিকে আমার বিয়ের সম্বন্ধ এসেছে আর তুমি এসব করছো? ঠিক আছে, কোনো ব্যাপার না, অচেনা মানুষের সাথেই জীবন কাটাবো সারা জীবন, কিন্তু তুমি আমার যেই সর্বনাশ করেছো, ঠিক এরকম সর্বনাশ তোমারও হবে, দেখে নিও। সুপ্রিয়া ব্রেকআপ করে কাঁদতে কাঁদতে সেখান থেকে চলে যায়। কিন্তু আনন্দ তার লক্ষ্যে অটল ছিল। আনন্দ শিক্ষার্থীদের পড়ানোর জন্য কম খরচে একটা পুরনো পরিত্যক্ত বিল্ডিং ভাড়া করে নেয় এবং দুই ভাই মিলে সেটা মেরামত করে। এরপর দেখি দেশের বিভিন্ন জায়গা দূর দূরান্ত থেকে স্টুডেন্টরা পড়ার জন্য আসতে থাকে, যাদের পড়ালেখার প্রবল আগ্রহ রয়েছে। শুধুমাত্র দারিদ্রতার জন্য ভালো কোচিং এ তারা পড়তে পারে না, এমন সব স্টুডেন্টরা আনন্দের কোচিং সেন্টারে চলে আসে। আনন্দ বাছাই করে 30 জন শিক্ষার্থী নিয়ে পড়ানো শুরু করে, কারণ 30 জনের বেশি শিক্ষার্থীর দায়িত্ব ভার বহন করা তার পক্ষে সম্ভব নয়। ক্লাসের প্রথম দিন আনন্দ সব স্টুডেন্টদের সাথে পরিচয় হয় এবং আইআইটিতে পড়ে কার কি লক্ষ্য স্বপ্ন সেটা জানতে চায়। তখন একজন বলে বায়োটিক ইঞ্জিনিয়ার হবে, অন্যজন নিউক্লিয়ার সায়েন্টিস্ট হবে, আরেকজন নাসাতে কাজ করবে, এমন সব বড় বড় স্বপ্নের কথা জানায়। আর এই হচ্ছে ফুগ্গা কুমার, যাকে আমরা মুভির শুরুতেই দেখেছিলাম। এরা সবাই খুবই দরিদ্র ঘরের সন্তান, নিজেরা পরিশ্রম করে জীবিকা নির্বাহ করত। ঠিক এই সময়ের মধ্যেই লালন সিং এখানে চলে আসে।
লালান সিং এর কোচিং এর স্টুডেন্টরা তাকে প্রেসার দিচ্ছিল আনন্দ স্যার কেন কোচিং এ আসে না, কারণ আনন্দ স্যারের জন্যই তারা কোচিং এ ভর্তি হয়েছিল, কিন্তু আনন্দ আর কখনোই তার কোচিং এ ফিরে যাবে না। তাই লালান আনন্দকে একরকম থ্রেট দেয়, আমিই তোমাকে বানিয়েছি আর আমিই তোমাকে ধ্বংস করব। লালান চলে যাওয়ার সময় আরেকটা কথা বলে, তোমার এই 30 জনের মধ্যে 2-1 জন আইআইটি তে চান্স পাবে, কিন্তু বাকিগুলোর তো আবার সেই ময়লা আবর্জনাতেই ফিরে যেতে হবে। আর এই কথাটা আনন্দের মনে ভীষণভাবে দাগ কেটে যায়। যতবারই এই কথা মনে হয় ততবারই সে অস্থির হয়ে ওঠে। এজন্য আনন্দ তার স্টুডেন্টদের গিয়ে বলে, তোমরা এত কিসের ভয় করছো, তোমাদের কি হারানোর মতো কিছু আছে? কিছুই নেই, তাহলে কিসের ভয়? তোমাদের মরার ভয়? আরে তোমরা তো সেদিনই মরে গেছো যেদিন গরিব হয়ে জন্ম নিয়েছো। বড় লোকেরা নিজেদের রাস্তা সুন্দর করার জন্য আমাদের মতো গরিবদের রাস্তায় বড় বড় গর্ত খুঁড়ে দেয়, আর এটাই তাদের সব থেকে বড় ভুল, কারণ আমরা বড় বড় লাভ দিতে শিখে গেছি। যখন আমাদের সময় আসবে সব থেকে বড় লাভটা আমরাই দেব, আমি লাভ দিব, আমার সাথে কে কে লাভ দিবে বলো। তখন সব স্টুডেন্টরা আনন্দের কথায় সাহস পেয়ে সবাই একত্র হয় এবং সবাই তার সাথে ফাইনাল লাভটা দিতে চায়, জয় তাদেরই হবে। আনন্দ এভাবে সকলের মধ্যে উৎসাহ উদ্দীপনা সৃষ্টি করে। এদিকে উচ্চবিত্ত শ্রেণীর লোকজন লালান সিংকে প্রেসার দিচ্ছিল, আনন্দের জন্যই আমাদের সন্তানরা এখানে ভর্তি হয়েছে, আর সব বড় লোকের সন্তানরা যদি আনন্দের কাছে চলে যায় তাহলে আপনার কোচিং আর থাকবে না। লালান খুবই টেনশনের মধ্যে পড়ে যায় আর শয়তানি বুদ্ধি পাকাতে থাকে। এরপর লালান জেলখানায় ভয়ঙ্কর এক খুনিকে দিয়ে আনন্দকে থ্রেট করে যেন সে তার ফ্রি কোচিং বন্ধ করে দেয়, কারণ তার জন্য অন্যান্য কোচিংগুলোর মার্কেট খারাপ হয়ে যাচ্ছে। কিন্তু আনন্দ তার কথার কোনো তোয়াক্কাই করে না। আনন্দ স্টুডেন্টদের নিজের মতো করে আইআইটিতে পড়ানোর জন্য প্রস্তুত করতে থাকে। আনন্দ ছাত্রদের কাছে শুধুমাত্র একজন শিক্ষকই ছিল না, সে জাদুকরও বটে, কারণ ছাত্রদের এমন ভাবে প্র্যাকটিক্যালি সে বোঝাতো, ম্যাথমেটিক্স গুলো তাদের একদম মনের ভেতর থেকে ফিল করাতো। এগুলো শুধু খাতায় আর মুখস্থ করলেই চলবে না, মন থেকে ফিল করতে হবে, তবেই সফল হতে পারবে। এরপরে একদিন লাল্লান লোক ভাড়া করে আনন্দের কোচিং এর বিদ্যুৎ কেটে দেয়, কিন্তু ছাত্ররা কোনো না কোনো ভাবে সমাধান ঠিকই করে ফেলতো। তারা গোবর থেকে বিভিন্ন থিওরি খাটিয়ে বিদ্যুৎ উৎপন্ন করে ফেলে। লালান বিভিন্ন ভাবেই আনন্দের কোচিং বন্ধ করার চেষ্টা করে, কিন্তু কোনো কিছুতেই লাভ হয় না। আনন্দ তার শিক্ষার্থীদের পর্যাপ্ত বই কিনে দিতে পারছিল না, যার জন্য একটি বই কয়েকজন মিলে শেয়ার করে পড়তে হতো, কিন্তু এটা শিক্ষার্থীদের জন্য বড় একটা সমস্যা ছিল। তাই তারা সবাই মিলে সব পরিত্যক্ত জিনিস দিয়ে আনন্দ স্যারের পড়ানো ফর্মুলা থিওরিগুলো বাস্তবে রূপদান করে তারা নিজেরা একটা প্রজেক্টর তৈরি করে ফেলে, যাতে করে প্রজেক্টরের মাধ্যমে সকলেই পড়তে পারে। আনন্দ ছাত্রদের কাছে আসলে তাদের এই আবিষ্কার দেখে রীতিমতো সে অবাক হয়ে যায়। আনন্দের পরিশ্রম যেন সফলতার আলো দেখছে। আনন্দ শিক্ষার্থীদের এমন প্রতিভা দেখে গর্বে তার বুক ভরে যায়। আনন্দ শিক্ষার্থীদের জন্য সব রকম লড়াই চালিয়ে যাচ্ছিল, সবকিছু কোনো না কোনো ভাবে ম্যানেজ করতে পারলেও শিক্ষার্থীদের খাদ্যের যোগান সে দিতে পারছিল না। অর্থনৈতিক সংকটের জন্য খাদ্যের ব্যবস্থা করতে আনন্দ ব্যাংকে যায় লোনের জন্য, কিন্তু ব্যাংক তাকে লোন দেয় না, কারণ তার আয়ের কোনো উৎস নেই। আর ঠিক তখনই ব্যাংক ম্যানেজারের কাছে একটা ফোন আসে, ফোন পেয়ে ম্যানেজার চলে যায়। এরপর আমরা আনন্দকে লাল্লান সিং এর অফিসে দেখতে পাই। লাল্লান তাকে বলে, ওই ব্যাংক ম্যানেজার আমার বন্ধু, আপনার নাকি খুব টাকার দরকার। আচ্ছা এক কাজ করি, চলুন আপনার স্টুডেন্টদের সাথে আমার কোচিং এর স্টুডেন্টদের একটা প্রতিযোগিতা হয়ে যাক। যদি আপনি জিতে যান তাহলে আপনার স্টুডেন্টদের 3 মাসের খাবারের ব্যবস্থা আমি করব, আর যদি আমি জিতে যাই তাহলে আপনার কোচিং সেন্টার বন্ধ করে দিতে হবে আর আমার এখানে জয়েন করতে হবে। আনন্দের কাছে এই রিস্ক না নেওয়া ছাড়া কোনো উপায়ও ছিল না, কারণ টাকার অভাবে সে কোচিং আর চালাতে পারছিল না, তাই বাধ্য হয়ে তাকে এই রিস্কটা নিতে হয়। আর এটার জন্য প্রমাণ হিসেবে পুরুষোত্তম নামের আইএএস অফিসারের কাছে একটা এগ্রিমেন্ট জমা দেয় সাইন করে। এরপরই আনন্দের কোচিং ও লাল্লানের কোচিং স্টুডেন্টদের সাথে এক্সাম প্রতিযোগিতা শুরু হয়ে যায়, আর তাদের হল পরিদর্শক হিসেবে পুরুষোত্তমই দায়িত্ব পালন করছিল। আনন্দের কোচিং বন্ধ করার জন্য লাল্লানের এটাই শেষ সুযোগ ছিল, আর সে এই প্রতিযোগিতায় জেতার জন্য সব ধরনের দুর্নীতি করে রেখেছে। এক্সাম শেষে আজকে রেজাল্ট দেওয়ার পালা। রেজাল্টের আগ মুহূর্তে সবাই খুব টেনশনে ছিল, কিন্তু এই সময়ের মধ্যে দেখতে পাই ফুগ্গা কোচিং থেকে পালিয়ে যায়।
প্রণয় দৌড়ে এসে আনন্দকে জানায় ফুগ্গাকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না, সে চলে গেছে। এবার রেজাল্টের ফলাফল নিয়ে পুরুষোত্তম হাজির হয়। পুরুষোত্তম যখন গাড়ি থেকে বের হয়ে আসে তখন ওই গাড়ি থেকে সুপ্রিয়াও বের হয়। পুরুষোত্তমের সাথে সুপ্রিয়ার বিয়ে হয়েছে। পুরুষোত্তম স্টেজে উঠে ফলাফল ঘোষণা করে। এক্সিলেন্স টিম 52% মার্কস পেয়েছে এবং আনন্দের টিম 49% মার্কস পেয়েছে। তাই এই প্রতিযোগিতায় এক্সিলেন্স টিম জিতে গেছে। তখন লাল্লান এসে বলে এগ্রিমেন্ট অনুযায়ী আনন্দকে তার কোচিং সেন্টার বন্ধ করে এক্সিলেন্স কোচিং এ জয়েন করার জন্য এবং তাকে স্টেজে এসে ঘোষণা দিতে বলে। আনন্দ তখন হতাশা মন নিয়ে স্টেজে ঘোষণা করতে যাচ্ছিল। ঠিক তখনই রঘুনাথ সাংবাদিক ওই এগ্রিমেন্ট পেপারটা দেখাতে বলে। তখন লাল্লান পুরুষোত্তমের কাছে পেপারটা চায়, কিন্তু পুরুষোত্তম পেপারটা খুঁজে পায় না, পেপারটা উধাও হয়ে গেছে। তখন আনন্দ সুপ্রিয়াকে তাকিয়ে দেখছিল। রঘুনাথ বলে এগ্রিমেন্ট পেপার ছাড়া তো এই চুক্তি টিকবে না। আনন্দ তখন তার ছাত্রদের ভবিষ্যতের কথা ভেবে ঘোষণা করে দেয় আমি কোনো সাইন টাইন করিনি, আমার কোচিং চালু থাকবে। এরপর আমরা আসল ঘটনা জানতে পারি। সুপ্রিয়া তার স্বামীকে বলে পেপারটা আমি চুরি করেছিলাম, আমি সেটা সরিয়েছি। স্বামী বলে আমি জানি। পুরুষোত্তমও খুবই ভালো মানুষ আর সুপ্রিয়ার প্রেমের বিষয়টিও সে জানে। তাই সুপ্রিয়াকে সে বলে তুমি একজন ভালো পুরুষের সাথেই প্রেম করেছিলে। সুপ্রিয়া তখন বলে পুরুষ মানুষ চয়েজের বেলায় আমার টেস্ট খুবই ভালো। স্ত্রীর এমন ফানি উত্তর শুনে পুরুষোত্তম হেসে দেয়। এখানে বুঝতে পারি সুপ্রিয়া পুরুষোত্তমের সাথে সুখে শান্তিতেই ঘর করছে। আনন্দ এখনো বিপদ থেকে মুক্ত হয়নি, সে ছাত্রদের খাদ্যের ব্যবস্থা করে উঠতে পারেনি এখনো। তাই সে এক হোটেল মালিকের সাথে কথা বলে। হোটেল মালিককে গণিতের মার প্যাচে ফেলে এক সমস্যায় ফেলে দেয়। আনন্দ বলে ঠিক 3 বছর পর আপনার হোটেল বন্ধ হয়ে যাচ্ছে। সে বলে আপনি কি জ্যোতিষী নাকি? আনন্দ বলে না, আমি গণিতবিদ। পাশেই একটা এসি করা হোটেল আছে না, সেখানে 20% লোক যেতে শুরু করেছে। তাহলে আপনার ব্যবসায় এত % লস হচ্ছে প্রতিদিন। বিভিন্ন হিসাব নিকাশের মার প্যাচ করে তাকে বোঝায় আপনার হোটেল শেষ হয়ে যাচ্ছে। হোটেলের মালিক তো বিশাল টেনশনে পড়ে যায়। তখন হোটেল মালিক এই সমস্যার সমাধান কিভাবে করা যায় সেটা জানতে চায়। তখন আনন্দ সমাধানের বিনিময়ে তার কোচিং এর 20 জন ছাত্রকে 3 মাস ফ্রিতে খাওয়ানোর জন্য বলে, আর সেও রাজি হয়ে যায়। এক কথায় আনন্দ তাকে বোকা বানায়। এরপর দেখি শিক্ষামন্ত্রী লাল্লান সিং এর রুমে ডেকে এনে পার্সোনালি তার সাথে কথা বলে। শিক্ষামন্ত্রী তার উপর খুবই রেগে আছে। শিক্ষামন্ত্রী তাকে বলে তোকে আমি কোচিং মাফিয়া বানাইছি এই দিন দেখার জন্য, আমার নাক কাটার জন্য। পত্র পত্রিকায় আনন্দের নাম বের হয়েছে, তাকে নিয়ে বাহবা করছে সবাই। এভাবে যদি তার ফ্রি কোচিং সার্ভিস চলতে থাকে তাহলে মানুষ আমাদেরকে কি বলবে? যেই কাজ আমরা লাখ লাখ টাকার বিনিময়ে করছি সেই একই কাজ আনন্দ ফ্রিতে করছে। কিছুদিন পর মানুষ আমাদের ডাকাত বলবে। শিক্ষামন্ত্রী এসব কোচিং ব্যবসার সাথে জড়িত, তাই লাল্লানকে থ্রেট করছিল। লাল্লান বলে স্যার আনন্দকে থামানোর অনেক চেষ্টা করেছি, বিদ্যুৎ কেটে দিয়েছি, মেরে ফেলার হুমকি দিয়েছি, কিন্তু কোনো কাজ হয়নি। শিক্ষামন্ত্রী প্রচন্ড রেগে গিয়ে বলে আরে শালা তুই তো বাচ্চাদের খেলা খেলেছিস, এসব খেলা বাদ দিয়ে বড়দের খেলা খেল। আনন্দের কোচিং এর একটা স্টুডেন্টও আইআইটির জন্য পরীক্ষা যেন দিতে না পারে, সে কোনো ধরনের ঝুঁকি চায় না। এজন্য আনন্দকে মেরে ফেলতে বলা হয়। কারণ আনন্দের স্টুডেন্টগুলো যদি আইআইটিতে চান্স পেয়ে যায় তাহলে সব কোচিং সেন্টারগুলো মার খেয়ে যাবে, কোচিং এর উপর মানুষের বিশ্বাস চলে যাবে। এরপর একদিন সাংবাদিক রঘুনাথ বাইকে একজনকে সাথে নিয়ে আনন্দের সাথে দেখা করে। রঘুনাথ আনন্দকে বলে তোমাকে মেরে ফেলার জন্য এই লোককে কন্ট্রাক্ট করা হয়েছে। তখন লোকটি সব খুলে বলে আপনাকে মেরে ফেলার জন্য কন্ট্রাক্ট করা হয়েছে আমাকে, কিন্তু আমি আপনাকে মারবো না। কারণ আমি যখন জেলে ছিলাম তখন আপনার বাবা একটা মিথ্যা চিঠি লিখে আমার মায়ের কাছে পাঠিয়েছিলেন যে আমি মুম্বাই চাকরি করছি, আর এই জন্য আমার মা টেনশন মুক্ত ছিল, খুশি ছিল। তাই আমি আপনার বাবার কাছে ঋণী হয়ে আছি। লোকটি আনন্দকে সাবধানে থাকতে বলে, যে কোনো সময় আপনার ওপর হামলা হবে, সাবধানে চলাফেরা করবেন। আনন্দ তখন বেশ দুশ্চিন্তায় পড়ে যায়। এদিকে প্রণয় নিজেদের নিরাপত্তার জন্য কোনো একটা উপায় খুঁজে বের করার চেষ্টা করে। একদিন রাতে আনন্দ সাইকেল নিয়ে ফিরছিল। রেল ক্রসিং এর এখানে এসে হঠাৎই সাইকেলের চেন পড়ে যায়। আনন্দ চেন লাগিয়ে আসার সময় ঝাঁকি খেয়ে তার গামছাটা পড়ে যায়। আর তখনই বাইক নিয়ে দুজন লোক ওখানে আসে আর বলে আনন্দ স্যার আপনার গামছাটা পড়ে গেছে। তারা খুব সম্মানের সাথে আনন্দ স্যারের গামছাটা তাকে ফেরত দেয়। আনন্দ এই জন্য তাদের ধন্যবাদ জানায়, কিন্তু হঠাৎই পিস্তল বের করে আনন্দের পেটে গুলি চালিয়ে দেয় তারা। তারা আসলে খুনি ছিল।
আনন্দকে মেরে ফেলার চেষ্টা করছিল তারা। আর ঠিক তখনই ভাই প্রণয় এসে বন্দুক দিয়ে তাদের ভয় দেখায়। খুনিগুলো ভয় পেয়ে ওখান থেকে চলে যায়। প্রণয়ের হাতেই ওই বন্দুকটা ছিল খেলনা একটা বন্দুক। আনন্দকে যেহেতু তারা মেরে ফেলতে পারেনি, তাই লালন খুবই রেগে যায় আর নতুন করে প্ল্যান করে হাসপাতালে গিয়ে আনন্দকে মেরে ফেলতে হবে, সাথে তার স্টুডেন্ট গুলোকেও। আর ঠিক এখানে আমরা ফুগ্গাকে দেখতে পাই। কোচিং থেকে পালিয়ে আসার পর এখানে সিকিউরিটি গার্ডের চাকরি নিয়েছিল, আর সে লুকিয়ে লুকিয়ে তাদের সব কথা শুনে ফেলে। এদিকে হাসপাতালে ডক্টর আনন্দের ট্রিটমেন্ট করতে রাজি হচ্ছিল না, কারণ তাকে আগেই টাকা পয়সা দিয়ে সিস্টেম করে রেখেছে। তখন ওখানকার একজন স্টাফ ডাক্তারের উপর খুবই রেগে যায় আর প্রণয়কে বলে, আনন্দ স্যার আমাদের কাছে ভগবানের মতো, তিনি গরিব বাচ্চাদের ফ্রিতে পড়ায়, তার কোনো ক্ষতি হতে দেব না আমরা। সে আরো কয়েকজন স্টাফকে বলে দেয়, দ্রুত আনন্দ স্যারের ব্লাড গ্রুপ চেক করো, আমি অন্য ডাক্তারকে ডেকে নিয়ে আসছি। এই সময় ফুগ্গা আনন্দ স্যারকে দেখতে এখানে চলে আসে। ফুগ্গা কাঁদতে কাঁদতে বলে, স্যার আজকে রাতে অনেকগুলো গুন্ডা আপনাকে মারার জন্য এখানে আসছে, তারা শিক্ষার্থীদেরকেও ছাড়বে না। আনন্দ বলে, পালিয়েছিলে কেন? ফুগ্গা বলে, আমি আশা হারিয়ে ফেলেছিলাম স্যার। আনন্দকে ট্রিটমেন্টের জন্য নিয়ে যাওয়া হচ্ছিল। আনন্দ ওই সময় তার সকল শিক্ষার্থীদের ডেকে বলে, অনেক পড়াশোনা হয়েছে তোমাদের, এবার সময় এসেছে সেগুলো কাজে লাগানোর। তোমাদের সেই লাভ দেওয়ার সময় এখনই এসেছে, তাই লড়াই করে যাও। এরপর আনন্দকে অপারেশনের জন্য নিয়ে যাওয়া হয়। এরপর সব শিক্ষার্থী সন্ত্রাসীদের বোকা বানানোর জন্য বিভিন্ন প্ল্যান করে। তারা খুব ভালো করেই জানতো যে হাসপাতালে হামলা হবে, তাই প্রণয় সব স্টাফদের বলে দেয় হাসপাতাল ফাঁকা করে দিতে। স্টুডেন্টরা এতদিন যা শিখেছিল সেগুলো প্রয়োগ করতে শুরু করে। গুন্ডাগুলো অনেক পিস্তল আর গুলি নিয়ে আসবে, তাই প্রথমেই তাদের গুলি ফুরিয়ে ফেলতে হবে। স্টুডেন্টরা একটি টায়ারে আগুন লাগিয়ে ম্যাগনেটিক শক্তি কাজে লাগিয়ে টায়ারটি গুন্ডাদের দিকে পরিচালনা করে। গুন্ডাগুলো তখন টায়ারের দিকে অনেক গুলি ছুড়ে, এতে করে তাদের অনেক গুলি শেষ হয়ে যায়। এরপর শিক্ষার্থীরা প্রতিধ্বনির র অফ রিফ্লেকশন থিওরি কাজে লাগিয়ে গুন্ডাদের বোকা বানায়। তাদের বোকা বানিয়ে কৌশলে হাসপাতালের ভেতরে নিয়ে আসে, একটা রুমের ভেতর ঢুকায় তাদের সকলকে। তখন বাইরে থেকে এক শিক্ষার্থী শাটার লাগিয়ে দেয়, এতে করে সকলেই রুমের ভেতর আটকা পড়ে যায়। আর ওই রুমের মধ্যে গ্যাস ছেড়ে দেওয়া হয়। গ্যাসের ধোঁয়ায় সকলেই কাশতে শুরু করে। গ্যাস থেকে বাঁচার জন্য তারা জানালার কাছে আসে আর নিচে সকল শিক্ষার্থীদের দেখতে পায়। শিক্ষার্থীরা তাদের বুদ্ধি দিয়ে বোকা বানিয়েছে তাদের। আর বাইরেই একটা অ্যাম্বুলেন্স দেখতে পাই। অ্যাম্বুলেন্সের ভেতর আনন্দের ট্রিটমেন্ট চলছিল। সকল শিক্ষার্থীরা আনন্দ স্যারের পড়াশোনাকে বাস্তবে কাজে লাগিয়ে সেদিন রাতে গুন্ডাদেরকে পরাজিত করে প্রিয় আনন্দ স্যারকে রক্ষা করে। সেদিন সারা রাত লড়াই করে সকল শিক্ষার্থী আইআইটির এক্সাম হলের বাইরেই ঘুমিয়েছিল। কিছুক্ষণ পরেই তাদের এক্সাম শুরু হবে, কিন্তু সকলের মনে একটাই প্রশ্ন ছিল, কতজন আইআইটিতে চান্স পাবে আর কতজন তাদের আগের জীবনে ফিরে যাবে। রাজার ঘরে জন্ম নেওয়া সন্তানরাই কি রাজা হবে নাকি যোগ্যরাই রাজা হবে, এরকম অনেক প্রশ্ন ঘুরপাক খাচ্ছিল। এরপর সকল শিক্ষার্থী এক্সাম দেয়। এক্সাম শেষে রেজাল্টের দিন আনন্দ স্যার সহ সকল শিক্ষার্থী রেজাল্টের জন্য অপেক্ষা করছিল। এরপর রেজাল্টের নোটিশ বাইরে টানিয়ে দেওয়া হয়। কিন্তু এখন যেটা বলবো সেটা সত্যিই অবিশ্বাস্য। আনন্দ স্যারের 30 জন শিক্ষার্থীর সকলেই আইআইটিতে চান্স পেয়ে গেছে। আনন্দ স্যারের এত পরিশ্রম কষ্ট বৃথা যায়নি। তার জীবনের সব থেকে খুশির দিন আজকে। সব শিক্ষার্থীরা আনন্দ স্যারকে নিয়ে খুশিতে আনন্দে নাচতে শুরু করে। স্যারকে তারা মাথায় উঠিয়ে নেয়। কিন্তু শুধুমাত্র ফুগ্গা নামের ওই শিক্ষার্থী কোচিং থেকে পালিয়ে আসার জন্য ওই বছর এক্সাম দেয়নি। সে পরের বছর এক্সাম দিয়ে আইআইটিতে চান্স পেয়েছিল। ফুগ্গা আনন্দ স্যারের এই পুরো ঘটনা কনফারেন্সে শেয়ার করে। আনন্দ স্যার তাদের 30 জনের জীবন পুরোপুরি বদলে দিয়েছিল। সে প্রমাণ করেছিল রাজার ছেলেই রাজা হয় না, যে যোগ্য সেই রাজা হয়। আর এখানেই আমাদের এই মুভির গল্পের সমাপ্তি ঘটে। তো বন্ধুরা, ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। সবাইকে ধন্যবাদ।